আনমনা যেতেছে বহিয়া সুসময়, ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়, সে বাতাসে তরি ভাসাবো না, যাহা তোমা পানে নাহি বয়, ঘাটে বসে। সেদিন সন্ধেবেলা অল্প সময়ের জন্য গঙ্গার ঘাটে গিয়ে চক্র রেলের লাইন, ফুচকাওয়ালা, চাওয়ালা, ঘাটে মানুষের ভিড়, রাতের নদী, এসব দেখে খুব ভালো লাগলো। আর ইচ্ছে হলো নতুন করে দেখি একবার গঙ্গার ঘাটগুলো। বহুকাল থেকেই হুগলি নদী বাণিজ্য আর যাতায়াতের জন্য ব্যবহার হচ্ছে। 1686-তে যোগ চার্নক এই পথেই মালপত্র নিয়ে সুতানুটিতে নামলেন, আর 1690-এ চার্নক কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টারের পত্তন করলেন। এই হুগলি নদী, যাকে আমরা গঙ্গা নামে ডাকি, তার পূর্ব পারে একসময় 100-রও বেশি ঘাট নাকি ছিল। প্রধানত জমিদাররাই সেগুলো তৈরি করেছিলেন, আর ব্রিটিশদেরও কিছুটা সহায়তা হয়তো ছিল। জানা যাচ্ছে যে সম্ভবত 42টা ঘাট এখন চালু আছে, মানে যেগুলোতে লোকেরা যাতায়াত করেন। ঘাটগুলো দেখতে এসে প্রথমে এলাম প্রিন্সেপ মনুমেন্টে, প্রিন্সেপ ঘাটের কাছে। এটা কলকাতা কর্পোরেশনের গ্রেড 1 হেরিটেজ সাইট। এই জেমস প্রিন্সেপ সাহেব আদতে ছিলেন এক বহুমুখী স্কলার। খরষ্টি আর ব্রাহ্মী লিপিতে লেখা প্রাচীন পুঁথির পাঠোদ্ধার করেছিলেন অনেক। কলকাতা মিন্টে কাজ করতেন, সেখানে বিজ্ঞান চর্চা করলেন কিছুদিন, ওই মেটালার্জি সংক্রান্ত। আর্কিটেকচারে ইন্টারেস্ট ছিল। বেনারসে নতুন মিন্ট বিল্ডিং ডিজাইনে ওর অবদান ছিল নাকি। ওয়াটার কালারে ছবি এঁকেছিলেন বেনারসের অনেক মনুমেন্টের। এই এত সব কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে ইংল্যান্ডে ফেরত গিয়ে উনি মারা গেলেন 41 বছর বয়সে। ওর অনুরাগীরা তখন 12,000 টাকা জোগাড় করে 1841 থেকে 43-এর মধ্যে এই সুন্দর মনুমেন্টটি তৈরি করলেন। মনুমেন্টের পিছনের দিকটা এলাম এবার। ঘাটের থেকে দৃশ্য সত্যি চমৎকার, কিন্তু না, এবার অন্য ঘাটে যাই। কলকাতার বুকে কত কি যে অবহেলায় লুকিয়ে আছে ভাবাই যায় না। সে আরেকদিন সন্ধেবেলা বিয়েবাড়ির কাজে এসে আধো অন্ধকারে এখানে একটা মনুমেন্ট দেখেছিলাম, সেটাকে আজকে ফিরে দেখব বলে আবার এলাম। এই জায়গাটার নাম জাজেস ঘাট। তো এখান থেকেই এই মনুমেন্টটা একদম পায়ে হেঁটে 3-4 মিনিট। কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পের উদ্যোগে মান্যগণ্য ব্রিটিশ জাজদের জন্য এই জাজেস ঘাট তৈরি হয়েছিল। 1843-এ লর্ড এলেনবরোর অন্যায় চক্রান্তে সেকালে গোয়ালিয়রের মহারানীর 18,000 সৈন্য মারা গেল, আর ব্রিটিশ সৈন্য গেল 787। তো সেই 787 জনের মেমোরিয়াল এই মনুমেন্ট খুবই সুন্দর। কিন্তু সেই সময়কার ব্রিটিশদের উপর আমার একটু রাগও হচ্ছে। প্রথম চিফ জাস্টিস এলিজা ইম্পেই, যার কথা একটু আগে বললাম, যার নির্দেশে এই জাজেস ঘাট তৈরি হয়েছিল, তিনি হেস্টিংস সাহেবকে, মানে হেস্টিংস ওনার বন্ধু ছিল, সেই সাহেবকে বাঁচাতে অন্যায়ভাবে ওই সেই বিখ্যাত মহারাজা নন্দকুমারকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের গ্রেড 1 হেরিটেজ তকমাপ্রাপ্ত এই মনুমেন্টটা আরেকটু যত্ন করে নিশ্চয়ই রাখা যেত, অ্যাটলিস্ট এর আশপাশটা। কিন্তু আমি দেখছি যে ধর্মীয় কাজকর্মগুলো ঘাট ছেড়ে এখানেই এর আশেপাশেই হচ্ছে। দরজা বন্ধ, তালা মারা। ভিতরে একজনকে পেলাম, দারোয়ান গোছের। তিনি জানালেন কি এক কাণ্ড, মানে দুর্ঘটনার পরে উপরে ওঠাই বন্ধ হয়ে গেছে, সেখানে এখন প্রচুর পায়রা রাজত্ব। এই মনুমেন্টটার উচ্চতা হচ্ছে 18 মিটার, আর উপরের ওই ছত্রির যে ডোম আর পিলারগুলো, সেগুলো সব যুদ্ধে পাওয়া অস্ত্র থেকে ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছে। নিচের অংশটা অবশ্য মার্বেলের। স্থাপত্য কিন্তু পুরোপুরি ভারতীয়। বাজে কদমতলা ঘাটের নামে বাজে শব্দটা কেন এলো জানি না, কেউ জানলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। বাবুঘাটের গায়ে এই বাজে কদমতলা ঘাটেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়, সে কথা অবশ্য পরে আসছি। আজকে মেঘলা আকাশ, তবু বেশ মায়াময় দৃশ্য গঙ্গার। এই বাবুঘাটে এসে কজনের মনে প্রশ্ন জাগে যে এই বাবুটি আসলে কে।
সবচেয়ে পুরনো ঘাটগুলোর মধ্যে কিন্তু এই বাবুঘাট হলো দ্বিতীয়। রানী রাসমণি তার স্বামী বাবু রাজচন্দ্র দাস, এখানে অবশ্য লেখা আছে রাজচন্দ্র দশ, এরই নামে এই ঘাট বানালেন 1830-এ। উইলিয়াম বেন্টিংয়ের সাহায্য নিয়েই রাসমণি এটা বানিয়েছিলেন, তবে টাকা সম্পূর্ণ নিজের। এই স্ট্রাকচারের ভেতরটা পুরোপুরি পুরোহিত আর পান্ডাদের পার্মানেন্ট আস্তানা হয়ে আছে। সেকালের ডিহি কলকাতার দক্ষিণ প্রান্তে ছিল এই ঘাট, আর এর দক্ষিণে ছিল ডিহি গোবিন্দপুর। ঘাটের অবস্থা খুব একটা দৃষ্টিনন্দন নয়। বাজে কদমতলা ঘাটের নামটা পাল্টে ফেলি, তাকে আজ ডাকি ভালো কদমতলা ঘাট এই নামে। এখানেই হবে সন্ধ্যারতি। সন্ধে হলো সূর্যি নামে পাটে, যাই ঘুরে দেখি কেমন লাগে গঙ্গা এই গোধূলিতে। ওই নিচে দেখা যাচ্ছে বাবুঘাট, ঠিক উপরে ওই লোহার ব্রিজটা না থাকলে ঘাটটা আরো সুন্দর হতো, তাই না? আপনারা কি বলেন? আরতির প্রস্তুতি চলছে। লোকে একেবারে লোকারণ্য, শঙ্খধ্বনি দিয়ে শুরু হচ্ছে। এই আরতি চলে রোজ সন্ধে 6টা থেকে 7টা অবধি। সন্ধ্যাটা আজ কিন্তু বেশ ভালো কাটলো। চারিদিকে এত ঘিঞ্জি, এই বাজে কদমতলা ঘাটে ঢোকার সময় তো বাবুঘাটের ভিড়, সেই সব ঠেলে ঠুলে ভিতরে এসে পৌঁছলে কিন্তু খুব সুন্দর এই সময়টা। আলোয় আলোয় চারিদিকে একেবারে ভরে আছে। নদীর বুকেও চকমকে লাইট জ্বালিয়ে ছোট ছোট নৌকো এসব ভাসছে, বেশ সুন্দর ব্যাপারটা। এবার বলি ছোটেলাল ঘাটের কথা। নামটা খুবই অচেনা। এসে পড়ি মল্লিক ঘাটের ফুলের পাইকারি বাজারে। এত বড় ফুলের বাজার আর কোনো শহরে আছে কিনা জানি না। 150 বছরেরও বেশি পুরানো এই মল্লিক ঘাটে ফুলের বাজার বসে খুব সকালে প্রতিদিন। এখন তো দুপুরবেলা, সুতরাং আরেকদিন আসতেই হচ্ছে। দিন থেকে দোকানটা করছো? আমার অনেক হিস্ট্রি। আমি ছোটবেলা আমার দাদামশাই ফুলের ব্যবসা করতো, আমাদের নিজেদের রজনীগন্ধার চাষ ছিল। তোমার দাদামশাই? এইখানেই খুঁজে পেলাম ছোটেলাল ঘাটে যাওয়ার পথ, যেটা দেখার ইচ্ছে হচ্ছিল অনেক দিন থেকে। কলকাতা কর্পোরেশনের একটা ব্লগ সাইট আছে, তো সেটা থেকে জানা গেল যে এই ঘাটের বাড়িটা সেকালের হাইকোর্টের নামকরা একজন উকিল ছোটেলাল দুর্গাপ্রসাদের নামে। অপুত্রক ছোটেলাল এক ফকিরের নির্দেশে এই ঘাট নির্মাণ করার পর তার একটা পুত্র সন্তান হয়েছিল। এই গল্পটাই প্রচলিত। ছবি তুলতে এসেছে তরুণ তরুণীরা। ঘাট আর লাল রঙের বাড়িটার মধ্যে বিরাট চাতাল, সেখানে যে কত কাণ্ড চলছে। রিচার্ড রসকেল নামে এক ব্রিটিশ আর্কিটেক্ট এই বাড়িটার ডিজাইন কম্পিটিশন জিতে 500 টাকা পুরস্কার পেয়েছিলেন নাকি। হগ মার্কেট, যাকে আমরা নিউ মার্কেট বলে জানি, তার ডিজাইনটাও নাকি ওনারই। এই ঘাটে আগে হতো দরিদ্র নারায়ণ সেবা, পূজা পাঠ, পায়রা খাওয়ানো ইত্যাদি। আর এই বাড়িটায় ছিল এক ধর্মশালা। ইউরোপীয় সভ্যতার মতো নদীর ধারকে আমোদ প্রমোদ বা রিক্রিয়েশনাল স্পেস হিসাবে দেখার চল ভারতবর্ষে কোনোদিনই ছিল না। নদীকে পবিত্র মনে করে সেখানে ধর্মীয় আচার পালন করাই ছিল ভারতীয় রীতি। কিন্তু সময় তো পাল্টায়, আর পরিবর্তনে স্বাভাবিক। ছোটেলাল দুর্গাপ্রসাদ বা আর্কিটেক্ট রসকেল কেউ কি ভেবেছিলেন যে এই ঘাটে ক্যারম খেলবে আজকের মানুষ?
আর তরুণ তরুণীরা ছবি তুলবে বলে ক্যামেরা নিয়ে হাজির হবে আরও অনেক মানুষ? নিশ্চয়ই না।